সালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব প্রিপোজিশন। আজকে আমরা প্রিপোজিশন এমন ভাবে আলোচনা করব যাতে তোমাদের প্রিপোজিশন নিয়ে পরবর্তীতে আর কোনো ভিডিও দেখা না লাগে। তো আমরা এখনই ক্লাসে চলে যাব। তার আগে একটি কথা, যারা এখনো চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। আর ভিডিওটি শেয়ার করো তোমাদের ওই সকল বন্ধুদের সাথে যারা প্রিপোজিশন কম চেনে। তো দেন লেটস গেট স্টার্টেড। তো দেখো প্রিপোজিশন। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ কি? অবস্থান। সুতরাং প্রিপোজিশন শব্দের অর্থ হচ্ছে কি? পূর্বের অবস্থান। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ কি? অবস্থান। সুতরাং প্রিপোজিশন শব্দের অর্থ পূর্বের অবস্থান। সাধারণত বিশেষ কিছু শব্দ নাউন প্রণয়নের পূর্বে বসে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক প্রকাশ করাকে প্রিপোজিশন বলে। যা তোমরা সংজ্ঞাগুলো আগেই জানো, তবু তোমাদের সুবিধার্থে সংজ্ঞাটা আমরা আবার ব্যবহার করলাম, কারণ এই প্রিপোজিশন নিয়ে আমাদের নেক্সট আরও ক্লাস আসছে। কারণ প্রিপোজিশন একটা অত্যন্ত জটিল টপিক। আমরা যে কাজ করতে যাই অথবা কথাও বলতে যাই না কেন, সেখানেই প্রিপোজিশন ব্যবহার করতে হয়। এখানে বলা হয়েছে কি নাউন প্রণয়নের পূর্বে সাধারণত প্রিপোজিশন বসে, কিন্তু আসলে নাউন প্রণয়নের পূর্বে যে শুধু প্রিপোজিশন বসে এমনটা না। প্রিপোজিশন, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এমনকি প্রিপোজিশনের পূর্বে প্রিপোজিশন বসে। প্রিপোজিশন, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এমনকি প্রিপোজিশনের পূর্বেও প্রিপোজিশন বসে। তো ওইটা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। তো দেখো প্রিপোজিশনের প্রকারভেদ। আজ আমরা শুধু সিম্পল কিছু জিনিস আলোচনা করব। তো দেখো প্রিপোজিশনের প্রকারভেদ। প্রিপোজিশন 6 প্রকার। প্রিপোজিশন 6 প্রকার। তো দেখো 1 নাম্বার সিম্পল প্রিপোজিশন, 2 নাম্বার ডবল প্রিপোজিশন, 3 নাম্বার কম্পাউন্ড প্রিপোজিশন, 4 নাম্বার ফেস প্রিপোজিশন, 5 নাম্বার পার্টিসিপল প্রিপোজিশন, 6 নাম্বার ডিসক্রিপটিভ প্রিপোজিশন। এখন সিম্পল প্রিপোজিশন কাকে বলে, ডবল প্রিপোজিশন কাকে বলে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখানে আলোচনা করে এই ক্লাসে ডিউরেশন বাড়াতে চাচ্ছি না। তো দেখো আজকে ক্লাস মূলত হয়েছে কি সাম ইউজ অফ প্রিপোজিশন, কিছু প্রিপোজিশনের ব্যবহার। আজ আমরা 12টি প্রিপোজিশনের ব্যবহার আলোচনা করব। তো দেখো 1 নাম্বার ব্যবহার, টু এবং বাইয়ের ব্যবহার। কোনো জায়গায় যাওয়ার আগে টু, আর যার দ্বারা যাওয়া হবে তার পূর্বে বাই বসে। তো উদাহরণ দেখো, আই এম গোয়িং ড্যাশ কলেজ। এখন কলেজ তো একটি স্থান, তাহলে কি কোন জায়গায় যাওয়ার আগে কি বসে? টু বসে। তাহলে কি আই এম গোয়িং ড্যাশ কলেজ, তাহলে কি বসবে এখানে? টু কলেজ। বুঝতে পারছো উদাহরণটা? কারণ কোন জায়গায় যাওয়ার আগে টু, এখন আই এম গোয়িং কলেজ মানে আই এম কলেজে যাইতেছি, তাহলে কি বসবে এখানে? টু। তো দেখো পরে কি বলা হয়েছে কি যার দ্বারা যাওয়া হয়, যার দ্বারা যাওয়া হয় তার পূর্বে কি বসে? বাই বসে। তো সেকেন্ড এক্সাম্পলটা দেখো, তাহলে তাহলে তোমরা কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আই এম গোয়িং ড্যাশ ঢাকা ড্যাশ ঢাকার, তাহলে কি আমি ঢাকা যাচ্ছি, তাহলে এখানে কি বসবে? এখানেও বসবে টু। আই এম গোয়িং টু ঢাকা, কারণ ঢাকাও তো একটি জায়গা। কোন জায়গায় যাওয়ার আগে কি বসে? টু। তাহলে কি আই এম গোয়িং টু ঢাকা অ্যান্ড ড্যাশ দ্য কার, তাহলে কি বসবে এখানে? বাই দ্য কার। কারণ যার দ্বারা যাওয়া হয়, এখন আমি ঢাকা কি হেঁটে হেঁটে যেতেছি নাকি গাড়িতে যেতেছি? অবশ্যই কার দা, তাহলে কি বসবে? বাই দ্য কার। যে যার দ্বারা যাওয়া হয় তার পূর্বে কি বসে? বাই বসে, তাহলে কি বাই দ্য কার। আশা করি উদাহরণটা বুঝতে পারছো। তো 2 নাম্বারটা দেখো, বাই এবং উইথের ব্যবহার। যে ব্যক্তি কাজ করে তার পূর্বে বাই, যে বস্তু দ্বারা কাজ করা হয় তার পূর্বে উইথ বসে। যে ব্যক্তি কাজ করে তার পূর্বে বাই, এবং যে বস্তু দ্বারা কাজটা করা হবে তার পূর্বে আমরা কি? উইথ ব্যবহার করব। তো দেখো 1 নাম্বার, দ্য মেজর সিনহা ওয়াজ কিল্ড। মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল ড্যাশ হিম। হিমটা কি? একজন ব্যক্তি। এখন যে ব্যক্তি কাজ করে তার পূর্বে কি বসে? বাই, তাহলে কি বাই হিম, তার দ্বারা। তাই এখানে কি বসবে? বাই। দ্য মেজর সিনহা ওয়াজ কিল্ড বাই হিম ড্যাশ দিস গান। যে হাতিয়ার দ্বারা কাজটি করা হয় তার পূর্বে কি? উইথ বসে। বাকি যে বস্তুটি দ্বারা কাজ করা হয় তার পূর্বে উইথ বসে। তাহলে এখানে কি
গানটা কি একটি হাতিয়ার বা বস্তু, তাহলে কি বসবে? এই বন্দুকটি দ্বারাই কিন্তু তাকে হত্যা করা হয়েছে, যেহেতু এই বন্দুক দ্বারাই হত্যা করা হয়েছে তাই এই বন্দুকটা একটি হাতিয়ার। তো যে হাতিয়ার দ্বারা কাজটি করা হয় তার পূর্বে কি বসে? উইথ বসে। তাহলে কি উইথ দিস গান, এই বন্দুক দিয়ে। দ্য মেজর সিনহা ওয়াজ কিল্ড, মেজর সিনহাকে হত্যা করেছিল বাই হিম উইথ দিস গান। এখানে যদিও আনসার দিয়ে রাখছি তোমাদের সুবিধার্থে। তো 2 নাম্বারটা দেখো, দ্য কাউ ওয়াজ হান্টেড, গরুটিকে শিকার করা হয়েছিল ড্যাশ দ্য শুটার, এই শুটার দ্বারা, ড্যাশ দিস গান, এই বন্দুক দিয়ে। তাহলে এখানে শুটারও একজন ব্যক্তি। এখন যে ব্যক্তি কাজ করে তার পূর্বে কি বসে? বাই, এবং যে হাতিয়ার দ্বারা কাজটি করা হয় তার পূর্বে কি উইথ বসে? তাহলে কি দিস গান, এখানে গানটাও কি একটি, বন্দুকটা কি হাতিয়ার। তাহলে কি এই গরুটিকে শিকার করা হয়েছে এই শুটার দ্বারা, এই বন্দুক দিয়ে। তাহলে শুটার একজন ব্যক্তি। এখন যে ব্যক্তি কাজ করে তার পূর্বে কি বসে? আমরা বাই ব্যবহার করি, তাহলে কি বলবে? দ্য কাউ ওয়াজ হান্টেড বাই দ্য শুটার, এই গরুটিকে শিকার করা হয়েছিল এই শুটার দ্বারা। অ্যান্ড নেক্সট বলা হয়েছে কি, যে বস্তু দ্বারা কাজটি করে তার পূর্বে কি উইথ বসে। এখানে গানটাকে একটি হাতিয়ার বা বস্তু, তাই এটার পূর্বে কি উইথ বসে? উইথ দিস গান, এই বন্দুক দিয়ে। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও। তো 3 নাম্বারটা দেখো, অন, ওভার অ্যান্ড অ্যাবভ এর ব্যবহার। কোনো কিছুর উপরে থাকলে অন, কোনো কিছুর উপরে যদি থাকে তাহলে অন। আর যদি বেশ খানিকটা উপরে থাকে, কিছু উপরে থাকলে অন ব্যবহার করবো আমরা, কিন্তু বেশ খানিকটা যদি উপরে থাকে কিন্তু ধরা ছোঁয়ার মধ্যে থাকে তাহলে কি? ওভার। আর যদি একদম উপরে থাকে, যা আমরা দেখতে পারবো, ছুঁইতে পারবো না কখনো, এক্ষেত্রে কি বসে? অ্যাবভ। কোনো কিছুর উপরে থাকলে অন, বেশ খানিকটা উপরে থাকলে ওভার, আর একদম উপরে থাকলে অ্যাবভ ব্যবহৃত হয়। তো এক্সাম্পল দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। পুট দ্য গ্লাস, গ্লাসটিকে রাখো ড্যাশ দ্য টেবিল, তাহলে কি বসবে এখানে? অন দ্য টেবিল। কোনো কিছুর উপরে থাকলে কি? অন। পুট দ্য গ্লাস, গ্লাসটিকে রাখো ড্যাশ দ্য টেবিল, তাহলে অন দ্য টেবিল, কোনো কিছুর উপরে, মানে কি টেবিলটার উপরে গ্লাসটা রাখা হইতেছে, তাহলে কি অন দ্য টেবিল। অ্যান্ড নেক্সট উদাহরণটি দেখো, দ্য ফান ইজ মুভিং, মানে এই বৈদ্যুতিক পাখাটি ঘুরতেছে ড্যাশ আওয়ার হেড। এখন এটা তো আমাদের উপরে করেছে, কিন্তু ধরাছোঁয়ার মধ্যে কিন্তু কিছুটা উপরে বলতে কি ব্যবহৃত হয়? ওভার। দ্য ফান ইজ মুভিং ওভার আওয়ার হেড, এই ফ্যানটি বৈদ্যুতিক পাখাটি ঘুরতেছে আমাদের মাথার উপরে, তাই এখানে বলবে কি? ওভার। যদিও নিচে আমরা আনসার দিয়ে রাখছি তোমাদের সুবিধার্থে। তো 3 নাম্বারটা দেখো, দ্য স্কাই ইজ ড্যাশ দ্য ল্যান্ড। এখন আকাশটা ল্যান্ডের কি উপরে না নিচে? জমির নিচে না উপরে? উপরে। আমরা আকাশটা দেখতে পাই কিন্তু ছুঁতে পারি না। একদম উপরে বলতে কি ব্যবহৃত হয়? অ্যাবভ। একদম উপরে বলতে কি ব্যবহৃত হয়? অ্যাবভ। তাহলে এখানে কি বসবে? অ্যাবভ। দ্য স্কাই ইজ অ্যাবভ দ্য ল্যান্ড, ভূমির উপরে আকাশ। তো আশা করি উদাহরণগুলো বুঝতে পারছো। তো তোমাদের সুবিধার্থে আবার বলছি, কোনো কিছুর উপরে থাকলে অন, বেশ খানিকটা উপরে থাকলে ওভার, আর একদম উপরে থাকলে অ্যাবভ ব্যবহৃত হয়। তো এক্সাম্পল, পুট দ্য গ্লাস অন দ্য টেবিল, গ্লাসটিকে রাখো টেবিলের উপরে। এখানে টেবিলের উপরে দেখে কি? অন। তারপরে হচ্ছে দ্য ফান ইজ মুভিং, ফ্যানটি ঘুরতেছে ড্যাশ আওয়ার হেড, ওভার আওয়ার হেড। অ্যান্ড নেক্সট, দ্য স্কাই ইজ ড্যাশ দ্য ল্যান্ড, দ্য স্কাই ইজ অ্যাবভ দ্য ল্যান্ড, ভূমির উপরে আকাশ। তো 4 নাম্বারটি দেখো, বিটুইন এবং এমো এর ব্যবহার। দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন, এবং দুইয়ের অধিক যদি বোঝায় তাহলে এমং ব্যবহৃত হয়। যদি দুইয়ের মধ্যে বোঝায় তাহলে কি? বিটুইন। আর যদি দুইজনের অধিক বোঝায়, অর্থাৎ অনেক লোকের সাথে বোঝায়, তাহলে কি? এমং ব্যবহৃত হয়। তো দেখো উদাহরণটা, ডিভাইড দ্য অ্যাপলস, আপেলগুলোকে ভাগ কর ড্যাশ টু ব্রাদার্স, 2 ভাইয়ের মধ্যে। এখন দুইয়ের মধ্যে যেহেতু, তাহলে কি ব্যবহৃত হবে এখানে? বিটুইন। ডিভাইড দ্য অ্যাপলস, আপেলগুলোকে ভাগ করো বিটুইন 2 ব্রাদার্স, 2 ভাইয়ের মধ্যে। অ্যান্ড নেক্সট উদাহরণটা দেখো, ডিস্ট্রিবিউট দ্য অ্যাপল,
আপেলগুলোকে ভাগ করো, ডিস্ট্রিবিউট দ্য অ্যাপলস, আপেলগুলোকে ভাগ করো ড্যাশ অল দ্য স্টুডেন্ট, সকল ছাত্রছাত্রীদের মধ্যে। এখন কি আর দুজনের মধ্যে বলা হয়েছে? না, সকলের মধ্যে। আর অনেকের মধ্যে তুলনা বলতে কি ব্যবহৃত হয়? অ্যামং। তাহলে কি ডিস্ট্রিবিউট দ্য অ্যাপলস, আপেলগুলোকে ভাগ করো অ্যামং অল দ্য স্টুডেন্ট, সকল ছাত্রছাত্রীদের মধ্যে। কারণ অনেকের মধ্যে বোঝাতে এখানে অ্যামং ব্যবহৃত হয়েছে, আর দুইজনের মধ্যে বোঝাতে কি বিটুইন ব্যবহৃত হয়েছে। তো তোমাদের সুবিধার্থে আবার বলছি, বিটুইন এবং এমং এর ব্যবহার দুইয়ের মধ্যে বলতে বিটুইন এবং দুইয়ের অধিক বলতে এমং ব্যবহৃত হয়। তো এক্সাম্পল, ডিভাইড দ্য অ্যাপলস, আপেলগুলোকে ভাগ করো ড্যাশ টু ব্রাদার্স, বিটুইন টু ব্রাদার্স, দুইজনের মধ্যে। অ্যান্ড নেক্সট এক্সাম্পল, ডিস্ট্রিবিউট দ্য অ্যাপলস, আপেলগুলোকে ভাগ করো ড্যাশ অল দ্য স্টুডেন্ট, সকল ছাত্রছাত্রীদের মধ্যে। তাহলে অনেকের মধ্যে বলতে কি ব্যবহৃত হয়? এমং ব্যবহৃত হয়, এমং অল দ্য স্টুডেন্টস। তো আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে কমেন্ট করে জানাও। তো 5 নাম্বারটা দেখো, ইন এবং এটের ব্যবহার। ছোট স্থানের পূর্বে বসে এট, আর অপেক্ষাকৃত বড় স্থানের পূর্বে বসে ইন। তো এক্সাম্পল দেখো, হি লিভস, হি থার্ড পারসন সিঙ্গল হওয়ার কারণে লিভ হয়ে গেছে কি লিভস, বারবার সাথে এস বাই এস যোগ করা হয়েছে। হি লিভস ড্যাশ ঢাকা, হি লিভস সে বাস করে। এখন ঢাকা কি একটা বড় স্থান, তাহলে বড় স্থানের পূর্বে বসে কি ইন, হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। তাছাড়াও কি শহর, প্রদেশ, এগুলোর পূর্বে কি ইন বসে। তো দেখো সেকেন্ড নাম্বার এক্সাম্পল, তবে আমরা ইন ব্যবহার করব কিছু কিছু বিষয় বিবেচনা করে। তো নেক্সট এক্সাম্পল দেখলেই তোমরা এটা বুঝতে পারবে। হি লিভস সে বাস করে ড্যাশ ঢাকা ড্যাশ বাংলাদেশ। এখানে ঢাকা একটি স্থান এবং বাংলাদেশের একটি কি স্থান। তাহলে এখানে কি বলা হয়েছে কি ছোট স্থানে পূর্বে বসে এট এবং অপেক্ষাকৃত বড় স্থানে পূর্বে বসে ইন। তাহলে দেখো, হি লিভস, এখানে বাংলাদেশ অপেক্ষা ছোট ঢাকা, তাই এখানে ঢাকার পূর্বে বসে এট। হি লিভস এট ঢাকা, সে ঢাকায় বাস করে ড্যাশ বাংলাদেশ, ইন বাংলাদেশ এবং বাংলাদেশের মধ্যে। তাই এখানে ঢাকা অপেক্ষা বড় বাংলাদেশ, তাই বাংলাদেশের পূর্বে ইন, এবং বাংলাদেশ অপেক্ষা ছোট ঢাকা, তাই ঢাকার পূর্বে এট। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আবার অনেক সময় শহর বা গ্রাম যদি নির্দিষ্ট করে বোঝায়, এখানে মনে রাখার বিষয় হচ্ছে এটাই যে শহর ও গ্রাম যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে কি ইন বসে, যেমন ইন এ ভিলেজ, ইন এ টাউন, এগুলো কি নির্দিষ্ট করে বোঝালে তাহলে কি ইন ব্যবহার করতে হবে আমাদের। যেমন শিলা লিভস ড্যাশ এ টাউন, শিলা লিভস ইন এ টাউন। এখানে কি শহর বা গ্রাম নির্দিষ্ট করে বোঝাইতেছে, তাই কি। আর যদি অনির্দিষ্ট করেও বোঝায় তাহলে কি ইন বসে, শহর বা গ্রাম যে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তাহলে কি ইন বসে। যেমন শিলা লিভস ড্যাশ এ টাউন, তাহলে ইন এ টাউন। হি লিভস সে বাস করে ড্যাশ এ ভিলেজ, ইন এ ভিলেজ। তো 6 নাম্বারটা উদাহরণটা দেখো, ইন, অন, ইন, এট এর ব্যবহার। দিন বা তারিখের পূর্বে বসে অন, মাস বা বছরের পূর্বে বসে ইন, আর একদম নির্দিষ্ট সময়ের পূর্বে বসে এট। তো এক্সাম্পল দেখো, আই মিট মাই ফ্রেন্ড ড্যাশ 4 PM ড্যাশ ফ্রাইডে ড্যাশ জানুয়ারি। আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি at 4 PM, কারণ এখানে অ্যাট ব্যবহার করেছি কেন, একদম নির্দিষ্ট সময়ের পূর্বে বসে কি অ্যাট। দেখো একটি নির্দিষ্ট সময় পূর্বে বসে অ্যাট। আর ড্যাশ ফ্রাইডে দিন বা তারিখের পূর্বে কি বসে অন, দিন বা তারিখের পূর্বে বসে অন। এবং মাস বা বছরের পূর্বে বসে ইন, মাস বা বছরের পূর্বে বসে ইন। তাহলে কি এখানে ড্যাশ জানুয়ারি, ইন জানুয়ারি। আই মিট মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি at 4 PM, 4টায় একটি নির্দিষ্ট সময় ড্যাশ ফ্রাইডে, অন ফ্রাইডে ড্যাশ জানুয়ারি, ইন জানুয়ারি। তো আশা করি উদাহরণটা বুঝতে পারছো, কারণ একদিন একটি নির্দিষ্ট সময় পূর্বে বসে অ্যাট এবং দিন বা তারিখের পূর্বে বসে অন। এখানে ফ্রাইডে একটি শুক্রবার একটি দিন, তাই এখানে বসছে অন। এবং ড্যাশ জানুয়ারি, জানুয়ারি একটা মাসের নাম, মাস বা বছরের পূর্বে বসে ইন। তাহলে আই মিট মাই ফ্রেন্ড at 4 PM অন ফ্রাইডে ইন জানুয়ারি। তো নেক্সট উদাহরণটা দেখো, শিলা ওয়াজ গোয়িং টু কলেজ, শিলা কলেজে গিয়েছিল ড্যাশ
10 a.m. ড্যাশ সানডে ড্যাশ 2020। তাহলে এখানে একদম নির্দিষ্ট সময় 10টায়, যেখানে এখানে 10টায় একটি নির্দিষ্ট সময়, তাই এখানে বসবে কি অ্যাট, কারণ একদম নির্দিষ্ট সময় পরে বসে কি অ্যাট। তাহলে কি শিলা ওয়াজ গোয়িং টু কলেজ, শিলা কলেজ যাইতেছে অ্যাট 10 a.m. 10টায়। এখন কোন দিন, কোন দিন, এখন দিন আছে কি সানডে, রবিবার। তাহলে কি যেহেতু সানডে একটা দিন দেওয়া আছে, দিন বা তারিখের পূর্বে বসে কি অন সানডে। শিলা ওয়াজ গোয়িং টু কলেজ, শিলা কলেজ যাইতেছে at 10 a.m. একটি নির্দিষ্ট সময়। এখানে সানডে দিন থাকার কারণে তাই এখানে বলবে অন, এবং 2020 একটা কি বছর, তাহলে কি মাস বা বছরের পূর্বে বসে ইন, তাহলে কি ইন 2020। তাহলে শিলা ওয়াজ গোয়িং টু কলেজ, শিলা কলেজ ছিল at 10 a.m. 10টায় অন সানডে ইন 2020। আশা করি উদাহরণটা বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাও। তো 7 নাম্বারটা দেখো, ইন এবং ইনটু এর ব্যবহার। কোনো কিছুর ভিতরে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানে স্থিতিশীলতা বোঝাতে ইন, আর যদি অবস্থানে গতিশীলতা বোঝায় তাহলে ইনটু ব্যবহৃত হয়। তো এক্সাম্পল দেখো, দ্য টিচার ওয়ার ড্যাশ দ্য অফিস, দ্য টিচার ওয়ার ড্যাশ দ্য অফিস। এখন শিক্ষকরা অবস্থান করেছেন অফিসের ভিতরে, কিন্তু এখানে অবস্থান কি অফিস, এখানে শিক্ষকদের অবস্থান স্থির। যেহেতু শিক্ষকদের অবস্থান স্থির তাহলে কি বসবে এখানে ইন। কোনো কিছুর ভিতরে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানের স্থিতিশীলতা বলতে কি ইন ব্যবহৃত হয়। যেহেতু এখানে শিক্ষকগণের কোনো গতিশীলতা বোঝাইতেছে না সেন্টেন্স দ্বারা, তাহলে এখানে বসবে ইন। দ্য টিচার ওয়ার ইন দ্য অফিস। অ্যান্ড নেক্সট এক্সাম্পলে দেখো, দ্বিতীয় নাম্বার, দ্য টিচার ওয়ার এন্টারিং ড্যাশ দ্য ক্লাসরুম। এখন শিক্ষকরা প্রবেশ করতেছেন ড্যাশ দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে। তাহলে কি এখানে এন্টারিং দ্বারা কি শিক্ষকদের গতিশীলতা বোঝাচ্ছে। যেহেতু গতিশীলতা বোঝাচ্ছে তাহলে কি যদি স্থিতিশীলতা না বোঝে, তাহলে যদি গতিশীলতা বোঝে তাহলে ইনটু ব্যবহৃত হয়। তাহলে কি দ্য টিচার ওয়ার এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম। এখানে শিক্ষকরা প্রবেশ করতেছেন, এখানে শিক্ষকদের অবস্থান গতিশীল থাকার কারণে বসছে ইনটু, আর ওইখানে শিক্ষকদের অবস্থান স্থির থাকার কারণে বসছে ইন। তো 8 নাম্বারটা দেখো, আশা করি বুঝতে পারছো। তো 8 নাম্বারটা দেখো, ইন বাই বিফোর আফটারের ব্যবহার। ভবিষ্যৎকালে অনির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে ইন, আর যে সময়টা নির্দিষ্ট করে বলা হয় ভবিষ্যৎকালে তাহলে বাই অথবা বিফোর ব্যবহার করতে হবে। আর ভবিষ্যৎকালে ব্যাপক সময় অর্থাৎ অনেক সময় পরে বোঝাতে আফটার ব্যবহৃত হয়। তো এক্সাম্পল দেখো, আওয়ার প্রিন্সিপাল উইল কাম, আমাদের প্রিন্সিপাল আসবেন ড্যাশ এ উইক। এখন কোন সপ্তাহ তা নির্দিষ্ট করে বলা নাই। কি বলা হয়েছে ভবিষ্যৎকাল অনির্দিষ্ট সময়ের মধ্যবর্তী ইন ব্যবহৃত হয়, তাহলে এখানে বলবে ইন, যেহেতু সপ্তাহটা নির্দিষ্ট না। তাহলে আওয়ার প্রিন্সিপাল উইল কাম ইন এ উইক, আমাদের প্রিন্সিপাল আসবেন বা অধ্যক্ষ আসবেন এক সপ্তাহের মধ্যে। তো নেক্সট এক্সাম্পল দেখো, হি উইল কাম, তিনি আসবেন ড্যাশ 10 a.m. এখানে সময়টা কি নির্দিষ্ট, অর্থাৎ 24 ঘন্টা কম সময়। তারপরে কি সময়টা নির্দিষ্ট বলতেছে 10টায়, সকাল 10টার মধ্যে। এম বলতে আমরা বুঝি কি সকাল, এবং পিএম বলতে বুঝি বিকাল বা দুপুর। তো দেখো, হি উইল কাম, তিনি আসবেন ড্যাশ 10 a.m. এটি নির্দিষ্ট সময়। তাহলে কি বাই অথবা বিফোর। এখানে এখানে বাইও ব্যবহার করতে পারো, তোমরা চাইলে বিফোরও ব্যবহার করতে পারো। তিনি আসবেন 10টায়। তো 3 নাম্বারটা দেখো, এসএসসি এক্সাম উইল স্টার্ট, মানে এসএসসি এক্সাম শুরু হবে ড্যাশ 9 মান্থ, 9 মাস। তাহলে কি আফটার 9 মান্থ, 9 মাস পরে এসএসসি পরীক্ষা শুরু হবে 9 মাস পরে, যদি এই বছর অটো পাস দিয়ে দিছে। তো 9 নাম্বারটা দেখো, ইন, অন, অফ এবং আউট অফ এর ব্যবহার। প্রাইভেট যানবাহনে চড়া বোঝাতে ইন, আর যদি পাবলিক যানবাহনে চড়া বোঝায় তাহলে অন। প্রাইভেট যানবাহন থেকে নামা বোঝাতে আউট অফ, আর যদি পাবলিক যানবাহন থেকে নামা বোঝায় তাহলে অফ ব্যবহৃত হয়। তো বুঝতে পারছো না বিষয়টা নিশ্চয়ই। তো এক্সাম্পল দেখো তো ক্লিয়ার হয়ে যাবে।
হি কেম ড্যাশ এ কার, সে এসেছিল এ কার। এখানে কি প্রাইভেট যানবাহনে চড়া বলতে কি ইন এ কার, হি কেম সে এসেছিল ইন এ কার, এটি গাড়িতে করে। এখানে ইন এ কার দ্বারা যদি তোমরা ব্যবহার করো তাহলে কি প্রাইভেট যানবাহন বোঝাবে। তো নেক্সটে দেখো হি গট ড্যাশ দ্য কার, হি গট ড্যাশ দ্য কার, তাহলে এখানে বলবে কি আউট অফ, হি গট আউট অফ দ্য কার, সে গাড়ি থেকে কি বাইর হয়েছিল। তো বি নাম্বার এক্সাম্পল দেখো হি গট ড্যাশ দ্য বাস, হি গট ড্যাশ দ্য বাস, এখানে হি দ্য বাস, এটা কি বাসটা কি সাধারণ মানুষ ব্যবহার করে, প্রাইভেট হিসাবে ব্যবহার করে না। যেহেতু এটি বাসটা প্রাইভেট হিসাবে ব্যবহার করে না তাহলে এটি কি পাবলিক যানবাহন। যেহেতু পাবলিক যানবাহনের বোঝাতে ব্যবহৃত কি চড়া বোঝাতে কি ব্যবহৃত হয় অন ব্যবহৃত হয়, তাহলে কি বলবে হি গট অন দ্য বাস। অ্যান্ড সি নাম্বার দেখো লেটস গেট ড্যাশ দ্য বাস, এখন এখানেও কি দ্য বাসটা একটি কি পাবলিক যানবাহন, তাহলে কি ব্যবহার করবো আমরা লেটস গেট অফ দ্য বাস, চলুন আমরা বাস থেকে কি নামি, এই অর্থে ব্যবহৃত হয়েছে। তো 10 নম্বরটা দেখো অন এবং অন্টো এর ব্যবহার। অন এবং অন্টো এর ব্যবহার কোনো তলের উপর কোনো ব্যক্তি বা বস্তুর স্থিতিশীলতা বোঝাতে অন, আর যদি তলের উপর বস্তুর গতিশীলতা বোঝায় তাহলে অন্টো ব্যবহৃত হয়। কোনো তলের উপর কোনো ব্যক্তি বা বস্তুর স্থিতিশীলতা বোঝাতে কি অন, এটা ইন আর ইনটোর ব্যবহারের মতোই প্রায়। কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানের স্থিতিশীলতা বলতে অন, আর যদি তলের উপর বস্তুর গতিশীলতা বোঝায় তাহলে অন্টো ব্যবহৃত হয়। তো এক্সাম্পল দেখো দ্য বয় ইজ ড্যাশ দ্য মার্ট, দ্য বয় ইজ ড্যাশ দ্য মার্ট, তাহলে কি এখানে কি ব্যবহার করবো আমরা অন দ্য মার্ট, এখানে কি বয়টার অবস্থান কি স্থিতিশীল, এখানে বালকটার অবস্থান কি স্থিতিশীল, তাই এখানে ব্যবহার করছি আমরা অন। অ্যান্ড নেক্সট দেখো দ্য বয় জাম্প ইট ড্যাশ দ্য মাঠ, তাহলে এখানে কি ব্যবহার করবো আমরা এখানে জাম্প ইট দ্বারা গতিশীলতা বোঝাতেছে, আর যেহেতু গতিশীলতা বোঝাতে তাই আমরা ব্যবহার করবো কি অন টু, দ্য বয় জাম্প ইট অন টু দ্য মাঠ। তো 11 নম্বরটা দেখো সিন্স ফর ফ্রম এর ব্যবহার। বাক্যে হতে থেকে থাকলে কি সিন্স, আর এই সিন্সটা আমরা যে সেন্টেন্সটার মধ্যে ব্যবহার করব তা অবশ্যই কি হয় প্রেজেন্ট পারফেক্ট অথবা কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের বৃদ্ধি, অ্যান্ড অর্থাৎ মূল ভার্বের বৃদ্ধি বলতে আমরা বলতেছি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বলতেছি হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে কি আইএনজি। এই যদি থাকে তাহলে আমরা সিন্স ব্যবহার করব। তাছাড়াও বাকি যে হতে থেকে আমরা কথা বলা শুরু করবো, কনভারসেশন করার সময় যদি বাকি হতে থেকে ব্যবহার করি তাহলে কি সিন্স ব্যবহার করব, আর যদি দরে যাবত থাকে তাহলে ফর। তো দেখো তবে সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট অথবা কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর যদি বাকি দরে যাবত থাকে তাহলে ফর। আর ফ্রম সব টেন্সে ব্যবহৃত হতে পারে, তবে সময়টা কি নির্দিষ্ট করে বোঝাতে হবে। এই ফ্রমটা সব টেন্সে ব্যবহৃত হতে পারে মোটামুটি, তবে সময়টা নির্দিষ্ট করে বোঝাতে হবে। যদিও নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখো এক্সাম্পল আই হ্যাভ বিন হিয়ার ড্যাশ জুলাই, আমি এখানে আসি ড্যাশ জুলাই, জুলাই হতে, তাহলে কি বাকি যে হতে থেকে থাকে তাহলে আমরা কি ব্যবহার করবো বলছি সিন্স। তাছাড়াও সিন্স যে সেন্টেন্সটার মধ্যে আমরা ব্যবহার করবো তা অবশ্যই কি পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মোস্ট অফ দ্য টাইম প্রেজেন্ট পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস হতে দেখা যায়, অন্য অন্য সেন্টেন্স হয়। তো বাকি যে হতে থেকে যদি থাকে এখানে এই কৌশলটা তোমাদের এজন্য উল্লেখ করা। তো দেখো আই হ্যাভ বিন হিয়ার, আমি এখানে আছি ড্যাশ জুলাই সিন্স জুলাই। তো নেক্সটে দেখো ইট হ্যাজ বিন রেনিং, বৃষ্টি হচ্ছে ড্যাশ ইয়েস্টারডে, গতকাল হতে বৃষ্টি হতে দেখো সিন্স ইয়েস্টারডে, এখানেও কি হতে ব্যবহার করতে পারি, আর এটাও কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো বি নাম্বার আই হ্যাভ বিন রিডিং, আমি পড়তেছি ড্যাশ 2 hours,
2 ঘন্টা দৌড়ে। আমরা কি কখনো বলি 2 ঘন্টা থেকে আমরা পড়তেছি? না, আমরা কখনো এটা বলি না। আমরা বলি কি 2 ঘন্টা ধরে আমরা পড়তেছি। তাহলে কি আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। তো নেক্সটে দেখো শি হ্যাজ বিন ওয়েটিং, সে এখানে অপেক্ষা করতেছে। শি হ্যাজ বিন ওয়েটিং হিয়ার, সে এখানে অপেক্ষা করতেছে ড্যাশ অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার, মানে কি 1 ঘন্টা ধরে। সে এখানে অপেক্ষা করতেছে 1 ঘন্টা কি এখন থেকে না ধরে, ধরে, তাই এখানে বলবে ফর। তো আমরা অর্থ অনুসারে এটা বসাইছি। তো সি নাম্বারটা দেখো, ইট ডিড নট, হি ডিড নট কাম হিয়ার, সে এখানে আসেনি ড্যাশ জানুয়ারি, তাই এখানে কি বলবে ফ্রম জানুয়ারি। ফ্রম সব টেন্সে ব্যবহার হতে পারে, তবে সময়টা নির্দিষ্ট করে বলতে হবে। এখানে জানুয়ারি মাসটা কি নির্দিষ্ট। তো নেক্সটে দেখো হি ওয়াজ অন লিভ ড্যাশ মানডে, এর মানডেটাকে একটা নির্দিষ্ট সময়, তাই এখানে কি বলবে ফ্রম মানডে, হি ওয়াজ লিভ ফ্রম মানডে। তো 12 নাম্বারটা দেখো, সর্বশেষ রুল, ক্লোজ টু, ইন ফ্রন্ট অফ, অপোজিট এর ব্যবহার। একদম নিকটে বলতে কি ক্লোজ টু ব্যবহৃত হয়, আর যদি সামনাসামনি বোঝাতে ইন ফ্রন্ট অফ, একদম বিপরীত অবস্থান বলতে অপোজিট ব্যবহৃত হয়। তো তোমাদের সাথে আবার বলছি ক্লোজ টু, ইন ফ্রন্ট অফ, অপোজিট এর ব্যবহার। একদম নিকটে বোঝাতে ক্লোজ টু ব্যবহৃত হয়, আর যদি সামনাসামনি বোঝাতে ইন ফ্রন্ট অফ, আর যদি একদম বিপরীতে বোঝায় তাহলে অপোজিট ব্যবহৃত হয়। তো এক্সাম্পল দেখো, আওয়ার হাউস ইজ ড্যাশ দ্য সুপার মার্কেট, এখন আমাদের বাড়ি সুপার মার্কেটের। এখন যে আমরা সামনে বলি যদি নিকটে বলি তাহলে কি বলবে ক্লোজ টু, আওয়ার হাউস ইজ ক্লোজ টু দ্য সুপার মার্কেট, আমাদের বাড়ি সুপার মার্কেটের নিকটে। এগুলো সাধারণত অর্থ অনুসারে বসে। তো দেখো নেক্সট, আওয়ার হাউস ইজ ড্যাশ দ্য সুপার মার্কেট, আওয়ার হাউস ইন ফ্রন্ট অফ, অর্থ কি সামনাসামনি, আওয়ার হাউস ইজ ইন ফ্রন্ট অফ দ্য সুপার মার্কেট, আমাদের বাড়ি সুপার মার্কেটের সামনাসামনি। যদি সামনাসামনি কোনো কিছুর সামনাসামনি বোঝায় তাহলে কি ইন ফ্রন্ট অফ। অ্যান্ড নেক্সট উদাহরণ দেখো, সর্বশেষ উদাহরণ, আওয়ার হাউস ইজ ড্যাশ দ্য সুপার মার্কেট, আওয়ার হাউস ইজ, এখন আমাদের বাড়ির যে বিপরীত অবস্থানে আমরা বলি তাহলে কি অপোজিট ব্যবহার করতে হবে, আওয়ার হাউস ইজ অপোজিট দ্য সুপার মার্কেট। আচ্ছা, আশা করি ক্লাসটি বুঝতে পারছো। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব সমাধান করার। আর নেক্সট যে টপিকের উপর ক্লাস পেতে চাও ডেফিনেটলি কমেন্ট করে জানাও, আমরা ওই টপিকের উপর ডেফিনেটলি ক্লাস দিতে চেষ্টা করব। অ্যান্ড নেক্সট ক্লাসে থাকছে এই প্রিপোজিশন নিয়ে বিস্তারিত কিছু আলোচনা, অ্যান্ড এরপরে থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সাধারণত তোমরা জানো প্রিপোজিশন 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো পরে নির্দিষ্ট প্রিপোজিশন বসে, আর যে আজ আমরা যেগুলো পড়লাম সেগুলো সাধারণত অর্থ অনুসারে বসে থাকে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। সি ইউ, আল্লাহ হাফেজ।